হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন সংস অফ এক্সপিরিয়েন্সের, অর্থাৎ উইলিয়াম ব্লেকের ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্সের। আমরা গত যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো ছিল সংস অফ এক্সপিরিয়েন্সের। আমরা সংস অফ এক্সপিরিয়েন্সেও ইন্ট্রোডাকশন ছিল, ল্যাম্প ছিল। তো আমরা এবার এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশনটা দেখব, এখানে কি বলতেছে আমাদের, অর্থাৎ উইলিয়াম ব্লেক কি বলার চেষ্টা করছে তা জানার চেষ্টা করব। আমরা একটু খেয়াল করি। হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি দ্য বার্ড, এখানে বার্ড অর্থ হচ্ছে গড বলতে পারেন। আবার যদি মিনিং বলেন তাহলে বার্ড অর্থ হচ্ছে BARD। বার্ড অর্থ হচ্ছে চারণ কবি বা গ্রামীণ কবি, অর্থাৎ গ্রামের কবি বা চারণ কবি যেটা বলা হয়। তো আমরা যদি দেখি এখানে বলছে যে হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, শোনো কথা কবি চরণের, কবি চারণের। অর্থাৎ এখানে বলতেছে যে হেয়ার দ্য ভয়েস, শোনো কথা অফ দ্য বার্ড, কবি চারণের, হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিস। অর্থাৎ দেখা যায় যে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অর্থাৎ যে দেখে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। হুজ ইয়ার্স হ্যাভ হার্ট, অর্থাৎ এখানে বলতেছে যে যার কানে শুনছে। আমরা বলতে পারি প্রথম থেকে শোনো কথা কবি চারণের, যে অতীত, বর্তমান আর ভবিষ্যতের। হুজ ইয়ার্স হ্যাভ হার্ড, যার কান শুনছে, দ্য হোলি ওয়ার্ড, অর্থাৎ পবিত্র বাণী। যদি আমরা পুরো কবিতাটা একবারে শুনতে চাই তাহলে এমন হবে যে শোনো কথা কবি চারণের, যে অতীত, বর্তমান আর ভবিষ্যতের, যার কান শুনছে পবিত্র বাণী, দ্যাট ওয়াকড অ্যামাং দ্য অ্যানশিয়েন্ট ট্রি, অর্থাৎ তার কাছ থেকে যিনি হেঁটেছেন প্রাচীন বৃক্ষ বাগানে। দ্বিতীয় স্ট্যান্জা যদি আমরা দেখি, কলিং দ্য ল্যাপসড সোল, এখানে ল্যাপসড অর্থ হচ্ছে পাপিষ্ট, সোল অর্থ আত্মা, কিন্তু মিনিং যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে কলিং দ্য ল্যাপসড সোল, অর্থাৎ ডেকে বলে স্বর্গচ্যুত আত্মাকে। অর্থাৎ স্বর্গের মধ্যে থেকে যাকে বের করা হয়েছে, অর্থাৎ স্বর্গচ্যুত হয়েছে যে আত্মাটা, তাকে ডেকে ডেকে বলা হচ্ছিল। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, কেঁদে বলে কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায়। অর্থাৎ কান্না করতে করতে বলতেছিল এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার সময়। অর্থাৎ এখানে ডিউ অর্থ হচ্ছে শিশির, ইভিনিং ডিউ হচ্ছে কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। দ্যাট মাইট কন্ট্রোল, যে নিয়ন্ত্রণ করতে পারত, দ্য স্ট্রেপোল, অর্থাৎ তারকা খচিত যে মেরু প্রদেশ পর্যন্ত। আমরা এখানে বলতে পারি যে দ্যাট মাইট কন্ট্রোল, সে নিয়ন্ত্রণ করতে পারত, দ্য স্ট্রেপোল, অর্থাৎ তারকা খচিত, অর্থাৎ তারকা চিহ্ন মেরু প্রদেশ পর্যন্ত সে কন্ট্রোল করতে পারত। অ্যান্ড ফলেন লাইট রিনিউ, আর পারত অস্তমিত, অর্থাৎ লাইট এখানে সূর্য বা সূর্যকে বোঝাচ্ছে, যে অস্তমিত সূর্য মানে যখন সূর্য ডুবতে যায় তখনকার মতো। তাই বলতেছে যে আর পারত অস্তমিত সূর্যকে জাগাতে। আমরা পরবর্তী স্টেঞ্জায় দেখি, পরবর্তী আরো দুইটা স্টেঞ্জা আছে। এখানে বলছে যে ওয়ার্থ রিটার্ন, অর্থাৎ বলছে ও পৃথিবী ফিরে আসো। এরাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, অর্থাৎ জেগে উঠো। এরাইজ ফ্রম আউট, জেগে উঠো। অন দ্য ডিউই গ্রাস, অর্থাৎ শিশিরাচ্ছন্ন, অর্থাৎ শিশির পড়ার পর ঘাসের মধ্যে যে বিন্দু বিন্দু হয়ে আটকে থাকে, এটাকে বলা হচ্ছে শিশিরাচ্ছন্ন ঘাসের আড়াল থেকে। বলা হচ্ছে ও পৃথিবী ফিরে আসো, জেগে উঠো শিশিরাচ্ছন্ন ঘাসের আড়াল থেকে। নাইট ইজ অর্ন, অর্থাৎ জীর্ণ রাত্রি থেকে। তারপর বলতেছে অ্যান্ড দ্য মর্ন তো মর্নিং বলা যায়।
অর্থাৎ ভোর থেকে, এবং ভোর হোক, নাইট ইজ অর্ন জীর্ণ রাত্রি থেকে, অ্যান্ড দ্য মর্ন ভোর হোক, রাইজ ফ্রম দ্য স্লাম্বারাস মাস অর্থাৎ জেগে উঠো ঘুমের মরণ ছেড়ে। অর্থাৎ মরা ঘুম আমরা যেটাকে বলি যে ডাকার পরেও যে শুনতে পায় না, সেটাকে আমরা মরা ঘুম বলি। তো এখানে বলা হচ্ছে যে জেগে উঠো ঘুমের মরণ ছেড়ে, অর্থাৎ ঘুমাইতে ঘুমাইতে যে আমরা বাইরে থেকে কেউ ডাকলেও শুনতে পাই না, এটাকে বলা হচ্ছে ঘুমের মরণ মানে বলা হচ্ছে। পরবর্তী স্ট্যান্জা যদি দেখি, টার্ন অ্যাওয়ে নো মোর, হোয়াই উইল্ড দো টার্ন অ্যাওয়ে, অর্থাৎ টার্ন অ্যাওয়ে নো মোর ফিরে থেকো না আর, হোয়াই উইল্ড দো টার্ন অ্যাওয়ে কেন তুমি থাকবে ফিরে, দ্য স্ট্রে ফ্লোর অর্থাৎ নক্ষত্রের জগৎ, ফ্লোর অর্থ এখানে বলতেছে যে দ্য স্ট্রে ফ্লোর অর্থাৎ হচ্ছে নক্ষত্রের যে একটা জগৎ আছে তাকে বোঝানো হচ্ছে। তারপর দ্য ওয়াটারি শোর অর্থাৎ সমুদ্রের তীর, শোর মানে তীর, ওয়াটারি অর্থাৎ ওয়াটার থেকে ওয়াটারি, দ্য ওয়াটারি শোর অর্থাৎ বলতেছে যে নক্ষত্র জগৎ, সমুদ্র তীর, আর গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে তোমাকে দেয়া হয়েছে শেষ দিন পর্যন্ত। কবিতাটার গভীরতা বা গভীর যে মিনিংগুলো আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিছু কথা বলিনি আমি, তা হচ্ছে যে উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপেরিয়েন্সের যে কাব্যগুচ্ছটা আছে, এটার এই ইন্ট্রোডাকশনে আমরা একজন কবিকে আসলে কবিকে দেখতে পাই, যিনি কথা বলতেছে অর্থাৎ চারণ কবি বা গ্রামীণ কবি যা বললাম, অর্থাৎ দ্য বার্ড, যিনি ঈশ্বরকে রেফার করতেছে বা সিম্বলিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা বলতে পারি যে যিনি পৌরাণিক অবতারের মতো ঐশ্বরিক বাণী প্রাপ্ত হচ্ছেন। উক্ত ঐশী বাণীর মূল বক্তব্যটা এমন ছিল যে যদি মানুষ এই পবিত্র বাণীতে আস্থা রাখে তবে নতুনভাবে সব কিছু উন্মোচন হবে। অর্থাৎ আমরা বলতে পারি মানুষ তাদের মূল অবস্থান থেকে সরে গেছে এবং পতিত হয়েছে ধ্বংসের দিকে। এই কবিতাটা দ্বারা আমরা বুঝতে পারি যে মানুষ তাদের মূল অবস্থান থেকে সরে যাচ্ছে এবং পতিত হচ্ছে ধ্বংসের দিকে। যেভাবে আমরা যদি বলি যে আদম হাওয়ার কথাটা যদি বলি, এটা একটু আদম হাওয়ার যে গল্পটা আছে যেখানে তারা স্বর্গ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, অর্থাৎ স্বর্গচ্যুতি করা হয়, এমন বিবরণ পাওয়া যায়। তো আবার যদি বলতে পারি যে যেমন এখানে একমাত্র শিশুরাই কেবল আনন্দ উচ্ছ্বাস করতে পারে, আনন্দ উচ্ছ্বাস উপভোগ করার সুযোগ পায়, আর বাকি যে মানুষজন আছে এদেরকে বলা হচ্ছে যে মৃত আত্মা নিয়ে নিজেদেরকেই কেবল সাপের উপর সাপ, অর্থাৎ যে পাপ করলে বা অভিশাপ বলা হচ্ছে, অর্থাৎ সাপান্ত করে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই কবিতাটা আসলে সংস অফ ইনোসেন্সের বংশীবাদকের মতো, যে ওখানে সাবলীল একটা সুর ছিল, খুব সুন্দর মধুর একটা সুরের কথা বলা হচ্ছিল, কিন্তু এখানে কবির সেই সাবলীল সুরে কবির বাণী রচিত হয়নি। আসলে সংস অফ ইনোসেন্স এই ইন্ট্রোডাকশন কবিতায় প্রথম যে দুটি লাইন আছে, এখানে দেখা যায় প্রথম দুটি লাইন, হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিস, এখানে আমরা দেখতে পাই যে কবির অবতার সুলভ স্বভাব, অর্থাৎ এখানে দ্য বার্ড কবি প্রেজেন্ট পাস্ট ফিউচারের কথা বলতেছে, অর্থাৎ তার অবতার একটা বলতে পারি যে হঠাৎ করে সে সবার সামনে অবতীর্ণ হয়েছিল, বলতে পারি যে সে পৃথিবীর সাথে কথা বলছে। কবি এখানে আসলে পার্থিব সময়ে বাস না করে মহাকালের মানদণ্ডে বাস করছেন, অর্থাৎ সে যে বর্তমানে না থেকে সে ভবিষ্যতের কথা বলতেছে, অতীতের কথা বলছে। এই জন্য বলতেছে যে কবি এখানে পার্থিব সময়ে বাস না করে মহাকালের মানদণ্ডে বাস করছেন, তাই তিনি একই সাথে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পান। তার এই অমানবিক ক্ষমতা বলে তিনি খ্রিস্টের বা ঈশ্বরের, যীশু খ্রিস্ট বা ঈশ্বরের বাণী শুনতে পান, তাই তিনি যিশুর বাণী স্মরণ করিয়ে দেন মানুষের মাঝে। অর্থাৎ এই যে চারণ কবি ছিল, ইনি এমন একজন ছিল যে ঈশ্বরের বাণী বা যীশু খ্রিস্টের বাণী উনি শুনতে পান এবং তা তিনি মানুষের মাঝে প্রচার করেন বা স্মরণ করিয়ে দেন।
এভাবে কবি পৃথিবীকে ঈশ্বরের দেখানো পথে ফিরে আসতে অনুপ্রাণিত করেন। এখানে আমরা দেখতে পাই যে কবি বারবার বলতেছে যে ধর্মের পথে এসো, ঈশ্বরের পথে এসো। তাই এটা বলার কারণ যে কবি ঈশ্বরের মানে অতীত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে উনি বুঝতে পারেন এবং যিশুর বাণী স্মরণ করিয়ে দেন মানুষের মাঝে। এভাবে আসলে পৃথিবীতে ঈশ্বরের দেখানো পথে মানুষকে হাঁটতে বলেন এবং অনুপ্রাণিত করেন। এরপর আমরা বলি যে কবি জোর দিয়ে পৃথিবীকে পতিত অবস্থা থেকে ঈশ্বরের কাছে ফিরতে বলেন। আসলে মানুষের অবস্থাটাই এমন যে মানুষ নিচের দিকে নামতে নামতে এমনভাবে নেমে গেছে, এই জন্য কবি স্মরণ করে দিচ্ছে যে আমরা সবাই ঈশ্বরের বান্দা, আমরা অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে যাব। তিনি আরও বলেন, রাত দেখে ভয়ের কিছু নেই, কারণ রাত ফুরালেই দিনের আলো ফুটে ওঠে, যা দূর করে দেবে সমস্ত অন্ধকার। এই যে আমরা এখানে পড়েছিলাম যে ওয়ার্থ রিটার্ন, মানে পৃথিবীতে ফিরে আসো, অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউ গ্রাস, অর্থাৎ জেগে উঠো এই শিশিরাচ্ছন্ন ঘাসের আড়াল থেকে। নাইট ইজ অন অ্যান্ড দ্য মর্ন, অর্থাৎ জীর্ণ রাত্রি থেকে ভোর হোক, জেগে উঠো ঘুমের মরণ থেকে। তো এটাই বলতেছে যে যখন তিনি আরও বলতেছে যে রাত দেখে ভয়ের কিছু নাই, কারণ রাত ফুরালে দিনের আলো ফুটে উঠবে, আর যা দূর করে দিবে সমস্ত অন্ধকার। আসলে এখানে মানুষ হচ্ছে চিরন্তনের তীর, আর ভূমিটা হচ্ছে এখানে তার আলো। আবার কবি এখানে মানুষকে নিয়ে যখন চিন্তা করে তখন বলতেছিল যে কবি মানুষকে তার দুর্দশা লাঘবের জন্য যীশু খ্রিস্টের বা ঈশ্বরের দেখানো পথ স্মরণ করিয়ে দিচ্ছিল এবং মানুষ ঈশ্বরের কথার বিরুদ্ধ হলে তিনি তাদের প্রতি দয়াশীল হন। ঈশ্বর মানুষকে পৃথিবীতে পতিত করেছেন ঠিকই, কিন্তু তাদের জন্য আবার সুষ্ঠু জীবন দিয়ে, যেমন আমাদের স্বর্গ, নরক, দোজখ, বেহেশত এসবের কথা বলছিলেন যে যেমন আমাদেরকে পৃথিবীতে পতিত করছেন ঠিকই, কিন্তু আমাদের জন্যই আবার সুষ্ঠু জীবন বিধান করে করুণা করেছেন আমাদের জন্য। অর্থাৎ এই কবিতায় উল্লেখিত হচ্ছে যে আমি দ্বারা এখানে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, আর পৃথিবী দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে। চমৎকার সব সিম্বলিজম বলেন বা প্রতীক বলেন, অর্থাৎ উপমা বলেন, যাই বলেন না কেন, ব্যবহার করে উইলিয়াম ব্লেক মানব অবস্থাকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই সাথে আমরা বলতে পারি যে কবিদের বাণীকে ঐশ্বরিক বাণী মনে করে মানুষকে বোঝাতে চেয়েছেন আত্মার মুক্তি কতখানি জরুরি। অর্থাৎ কবিদের মাধ্যমে এখানে উইলিয়াম ব্লেক বলতেছে যে কবিরা যা বলে এটাকে যদি আমরা ঐশ্বরিক বাণী হিসেবে চিন্তা করি, তাহলে অর্থাৎ মানুষকে বোঝাতে চাচ্ছে যে আত্মার মুক্তি কতখানি জরুরি, আমরা এই কবিতা থেকে সেটা বুঝতে পারি। যদিও তার প্রতীকের ব্যবহারে কিছুটা দুর্বোধ্য, অর্থাৎ এখানে যে সিম্বলিজম ব্যবহার করা হচ্ছে অনেকটা দুর্বোধ্য, তবু তা আমাদের সামনে কিন্তু সুন্দরভাবে ফুটে তোলা হচ্ছে, খুব সুন্দর ওয়ার্ড মিনিং ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আকারে ভেসে উঠছে এখানে। আমরা ঈশ্বর ও মানুষের সম্পর্ক ও ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে সচেতন হতে পারি। এই কবিতা থেকে আমরা অবশ্যই সচেতন হতে পারি। এটা ছিল কবিতাটার মিনিং। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন বা গ্রুপে বলতে পারেন। তবে অবশ্যই বলবো লাইক, কমেন্ট, আর যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে করে নেবেন। আর পাশে বেল আইকন আছে, এটা একটু বেজে দিবেন। সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ, না করে থাকলে একটু করে দিবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আমি এখান থেকে আপলোড করব আপনাদের সুবিধার্থে। এই পিডিএফটা আমি শেয়ার করে দেব গ্রুপে। এখানে এরপরে আসলে সামারিটা ছিল, দ্য স্পিকার আর্গাস হিজ অডিয়েন্স টু লিসেন টু দ্য ভয়েস অফ দ্য বার্ড হু ক্যান সি পাস্ট। আমি গত যে হোলি থার্সডে কবিতাটা ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমি কথাটা বলছিলাম যে সামারি আসলে মূলত কবিতাটার সংক্ষিপ্ত রূপ,
অর্থাৎ সম্পূর্ণ একটা কবিতার সংক্ষিপ্ত রূপ সামারি কখনোই প্যারা আকারে লেখা যাবে না, অর্থাৎ একটা প্যারাতেই লিখতে হবে, আলাদা আলাদা প্যারা করা যাবে না, একাধিক প্যারা করা যাবে না, একটা প্যারার মধ্যেই লিখতে হবে। সামারিটা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এখানে সেম কবিতার অর্থগুলোই বলা হচ্ছে, ক্যান সি পাস্ট প্রেজেন্ট ফিউচার ইন কন্ট্রাস্ট টু দ্য ইন্ট্রোডাকশন ফর সংস অফ ইনোসেন্স, অর্থাৎ সংস অফ ইনোসেন্সের যে আমরা ইন্ট্রোডাকশন পড়ছিলাম সেখানকার দিস পোয়েম ইন্ট্রোডিউস আ মোর মোরাল অ্যান্ড পলিশড পোয়েটিক ভয়েস ইন দ্য বার্ড, অর্থাৎ সেখানে যে কত সুন্দরভাবে ইনোসেন্সের কথা বলা হচ্ছিল, ভালোবাসার কথা বলা হচ্ছিল, কিন্তু এখানে কবি চারণ মানুষ আর ঈশ্বরের মাঝে যে একটা সম্পর্ক সেটা মানুষকে মনে করাই দিচ্ছিল। কবি অর্থাৎ এখানে চারণ কবি দ্য বার্ড, সিম্বলিজম যদি বলি তাহলে এটা হচ্ছে যীশু খ্রিস্টকে মিন করা হচ্ছে। বলা হচ্ছে যে মানুষ আর ঈশ্বরের মাঝে একটা সম্পর্ক আছে, আত্মাকে মুক্তি দিতে হবে, এসবই বলা হচ্ছিল। নো রুরাল শেফার্ড কনভার্টিং হিজ হেয়ার্ড সং টু ওয়ার্ডস ইউজিং মেয়ারলি দ্য টুলস অ্যান্ড হ্যান্ড। আসলে ওই যে সংস অফ ইনোসেন্সের যে ভেড়ার মেষ শাবকের কথা বলা হচ্ছিল, এখানে হেয়ার্ড সং টু ওয়ার্ডস ইউজিং মেয়ারলি, এখানে এমন কিছু বলা হয়নি, অর্থাৎ যে টু ওয়ার্ডস ইউজিং মেয়ারলি দ্য টুলস অ্যাট হ্যান্ড। দিস পোয়েট হ্যাজ হেয়ার্ড দ্য হোলি ওয়ার্ল্ড। এখানে হোলি ওয়ার্ল্ড যদি বলি তাহলে হোলি ওয়ার্ল্ড হচ্ছে যীশু খ্রিস্টের পবিত্র বাণী, তিনি যা বলতেছিল তা হচ্ছে পবিত্র বাণী আকারে প্রকাশ পাচ্ছিল, অর্থাৎ দ্য হোলি ওয়ার্ল্ড দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, অর্থাৎ যে পুরাতন যে বৃক্ষের কথা বলা হচ্ছিল, প্রাচীন বৃক্ষের কথা বলা হচ্ছিল। এখানে প্রাচীন বৃক্ষ বলতে আসলে আমরা যদি আদম হওয়ার বিষয়টা মাথায় নেই, সেখানে যে কি যেন একটা ফলের কথা বলছিল, আমার আপাতত মাথায় নেই, সে ফলটা বা সেই বৃক্ষ অর্থাৎ স্বর্গের মধ্যে যে গাছ বৃক্ষ এসবের কথাই বলা হচ্ছিল, যে প্রাচীন বৃক্ষদের দ্বারা। দ্য স্পিকার্স পোয়েট্রি ইজ দ্য ক্যারেক্টারাইজড বাই ডিরেক্ট রিভেলেশন রাদার দেন বাই দ্য শেফার্ডস ইনার melodies, and therefore holds the authority of both divinity and experience. অর্থাৎ আমি কিন্তু প্রথমের ক্লাসগুলোতে বলছিলাম সংস অফ ইনোসেন্সে ভালোবাসা, অর্থাৎ লাভ, সততা, ইনোসেন্স যাই বলেন না কেন এসবের কথা বলা হচ্ছিল, আর এখানে হচ্ছে এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে, বোথ ডিভিনিটি অ্যান্ড এক্সপেরিয়েন্স। হাউএভার ডিসপাইট দ্য birds climbs to see past, present and future, he has only heard the word of God walking and weeping in the garden of Eden, অর্থাৎ স্বর্গের যে বাগান গার্ডেন অফ ইডেন আছে সেটার কথা বলা হচ্ছে। ইন দ্য পাস্ট, এটা ছিল পাস্টের কথা বলা হচ্ছিল যখন দ্য বার্ড মোমেন্ট অফ ডিভাইন রিভিলেশন ইজ সিঙ্গুলার অ্যান্ড ডাজ নট কন্টিনিউ থ্রু আউট হিজ প্রেজেন্ট অর ইনটু হিজ ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার কথাই এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে। অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে। দ্য ইন্ট্রোডাকশন ইজ আ 4 স্ট্যাঞ্জা পোয়েম উইথ ইচ স্ট্যাঞ্জা মেড আপ অফ অ্যান এ বি এ বি, এটা হচ্ছে রাইম স্কিম এ বি এ বি, অর্থাৎ দ্য রাইম স্কিম ইজ সাইটলি মোর কমপ্লেক্স দ্যান দ্য ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স, ইন্ডিকেটিং দ্য ইন্টারেস্ট। আমরা যদি সংস অফ ইনোসেন্সের যে কি বলে রাইম স্কিমটা ছিল সেটা ছিল কিন্তু এ বি বি, আর এখানে যে ইন্ট্রোডাকশন সংস অফ এক্সপিরিয়েন্সের এখানে হচ্ছে এ বি এ বি, সে কথাটি বলা হচ্ছে সংস অফ ইনোসেন্স, ইন্ডিকেটিং দ্য increased sophistication the reader may expect from the songs of experience. The first two stanza urge the reader to hear the voice of the bird, অর্থাৎ যেখানে চারণ কবি বা গ্রামীণ কবির কথা বলা হচ্ছিল, তাই বলতেছে যে প্রথম দুইটা স্টেঞ্জা দ্য রেডার টু হেয়ার দ্য ভয়েস অফ বার্ড, অর্থাৎ বলতেছিল যে তার কথা শোনা হচ্ছে, মানে যা বলতেছিল তা এখানে শোনার কথা বলা হচ্ছে। while the second two are directed the earth herself, অর্থাৎ পৃথিবী যে পরিচালনা করতেছিল তার কথা বলা হচ্ছিল, calling her to return to her period state primordial bliss to better hear and heed the bird বা prophets words। এখানে কিন্তু আমরা বার্ডকে প্রফেটসও বলতে পারি, যীশু খ্রিস্টও বলতে পারি, সব দিক দিয়ে আমরা
মিনিং হচ্ছে যে চারণ কবি বা গ্রামীণ কবি যিনি ছিলেন তিনি আসলে যীশু খ্রিস্টের সিম্বলিজম। পরবর্তীতে অলসো আনলাইক দ্য শেফার্ড অফ সংস অফ ইনোসেন্স, দিস বার্ড ইজ আ প্রফেট ইন্টেন্ট অন কলিং ফর ফলেন ম্যান টু রিক্লাইম দ্য ওয়ার্ড হি লস টু দ্য স্ট্রে পোল অ্যান্ড রিজন। আমরা কবিতার মধ্যে লাইনগুলো পাইছিলাম। ম্যান নিডস টু রিটার্ন টু হিজ ইমাজিনেশন অ্যান্ড অ্যাওয়াকেন ফ্রম হিজ slumber and materialism. However, the bird's call must often go unheeded simply because it is impossible for his audience in some classes earth, in others fallen human being, to pull themselves up out of their spiritually ডিজার্ট স্টেটস। আসলে সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটা লং হোক, কারণ লং হলে আপনাদের ধৈর্য থাকবে না। এটা আসলে আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আপনারা পড়ে নেবেন অবশ্যই। আমি পিডিএফ ফাইলটা যেটা দিব পড়ে নেওয়ার চেষ্টা করবেন, ক্লাসটা শেষ করবেন, দেখার সম্পূর্ণটা ক্লাসটা শেষ করে অবশ্যই একটা কমেন্ট করবেন কোনো সমস্যা আছে কি না সেটাও অবশ্যই জানাবেন। যদি সমস্যা থাকে অবশ্যই এখানে জানাবেন, যদি না থাকে অবশ্যই বলবেন যে সমস্যা নেই। আমরা যদি সিম্বলিজম দেখি, আমরা যে সিম্বলিজমগুলো ব্যবহার করেছিলাম এখানে সেটা অনেক সুন্দর করে আছে। আর যদি আপনাদের কোনো এখন পর্যন্ত যারা বই কিনছেন বইয়ের মধ্যে আপনারা অবশ্যই পাবেন 112 পৃষ্ঠায় খুব সুন্দর করে সিম্বলিজমটা আছে এখানে। অর্থাৎ এই লেখাটাই আপনি সেখানে পাবেন। ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্স ইজ আ অ্যালেগোরিক্যাল অ্যাজ বায়ান্স পিলগ্রিম প্রসেস, পুরোটাই সেখানে আছে। যদি আপনাদের বই থাকে সেখান থেকেও দেখে নিতে পারেন। খুব সুন্দর একটা সিম্বলিজম ব্যবহার করা হয়েছে এখানে। তারপর এখানে থিম দেওয়া আছে। থিমের মধ্যে হচ্ছে আমরা দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে ফল আর রিডিমশন, আর এটা হচ্ছে দ্য নেচার অফ গড। এই থিমের মধ্যে এই দুইটা বিষয় পাবো। তাহলে আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে, আজান দিচ্ছে আমি শেষ করে দিই। নেক্সট হোমওয়ার্ক থাকবে সামারি, অ্যানালাইসিসটা দরকার নাই, সামারি, সিম্বলিজম আর হচ্ছে থিম, এই তিনটা বিষয়। আর আপনাদের আজকের যে হোমওয়ার্ক ছিল ব্রিফ কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই গ্রুপে একজন করে প্রশ্ন করবেন এবং উত্তরগুলো বাকি সবাই দেওয়ার চেষ্টা করবেন। একজন করে শেষ করে দিবেন। ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি এজন্য আজকে এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। যদি এভাবে আপনাদের মনে হয় যে এর থেকে লাইভ ক্লাস বা মিটের ক্লাসগুলো ভালো ছিল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন বা আমাকে ইনবক্সে বলতে পারেন। আমি অবশ্যই আবার পূর্বের মতো মিটে একসাথে সমবেত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর শেষ কথা বলতেছি যে ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।